প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24 এর সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আপনাকে তানিয়া আলম। প্রিয় দর্শক, আমরা জানি গত কিছুদিন ধরে আমাদের ফেনী, চিটাগাং এই অঞ্চলগুলোতে অনেক বন্যার পানি চলে এসেছিল এবং সেটা কমতে শুরু করেছে। কিন্তু পানি যখন চলে যায় তখন দেখা যায় এক ধরনের রোগ দেখা যায়। তো আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় বন্যা পরবর্তী রোগ ও করণীয়। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার ফয়জুল ইসলাম চৌধুরী, সাবেক ইউনিট হেড মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি স্যার, ভালো আছি। হ্যাঁ, আমরা কিন্তু আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে বন্যা যখন হয় তখন দেখা যায় যে এক ধরনের সমস্যা দেখা যায়, যেটাতে মানুষ পানিবন্দী হয়ে থাকে। তখন যে ধরনের সমস্যাগুলো ফেস করে, সেটা যখন পানিটা যখন চলে যায় এরপরে সমস্যাগুলো অন্যরকম এক ধরনের গুরুতর সমস্যা। সেই সমস্যাগুলো ওভারকাম করতে আমাদের দেখা যায় কয়েক দিন না কয়েক মাস লাগে, অনেক সেই ছাপটা রেখে যায় অনেক দিন। তো এই বিষয়ে জানতে চাচ্ছি যে বন্যা এই যে এখন পানি নামা শুরু করেছে, তো কি কি ধরনের রোগ হতে পারে, কি কি ধরনের রোগ ওই অঞ্চলগুলোতে এখন দেখা যেতে পারে? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের জন্য। আমি প্রথমে নিউজ 24 আওয়ার্স যারা দর্শক আছেন তাদেরকে অভিনন্দন জানাই। আমি শুরু করছি, বন্যার্তদেরকে সমবেদনা জানাই আমার শুরু করছি। সুন্দর প্রশ্ন যে যখন বন্যা হয় বন্যাকালীন সময়ে কি ঘটে আর বন্যার পরবর্তী অবস্থায় কি ঘটে। বন্যাকালীন সময়টা তো হয়তো বেশি থাকে না, 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকম, কিন্তু বন্যার পরবর্তী সমস্যাগুলো অনেক থেকে যায়। এখন আসুন, বন্যাকালীন সমস্যা কি হতে পারে। বন্যাকালীন সমস্যা মনে করেন যে জলে ডুবে, পানিতে ডুবে মারা যেতে পারে একটা। বন্যাকালীন সমস্যা সাপের কামড়ে ধ্বংস হতে পারে। বন্যাকালীন সমস্যা যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। বন্যার সময় অনেক অ্যাক্সিডেন্ট হতে পারে। আর বন্যাকালীন সমস্যায় থাকা খাওয়া সব কিছু সমস্যা হতে পারে। আচ্ছা, এটার জন্য তো আমাদের আমরা তো যথেষ্ট ত্রাণ আমরা এবার দিচ্ছি। বন্যার পানি এখন কমতে শুরু করেছে, মানুষের মনে হয়তো হতাশা একটু কমে আসতেছে, কিন্তু বন্যার পানি কমার পরে সমস্যাটা যেগুলো দেখা যায় এগুলো অনেক দিন থাকে, 6 মাস 1 বছর থাকতে পারে। বন্যার পরবর্তী সমস্যা রিহ্যাবিলিটেশন ছাড়াও স্বাস্থ্যগত সমস্যা আমরা ডিসকাস করব। স্বাস্থ্যগত সমস্যার মধ্যে যেগুলো থাকে বন্যার পরবর্তী সমস্যা, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে পানিবাহিত রোগ। যেহেতু সে পানিতে থাকতেছে, পানিবাহিত রোগে সে আক্রান্ত হয়। পানিবাহিত রোগগুলো কী সেটা পরে বলবো। দ্বিতীয় হচ্ছে ঠান্ডাজনিত, সবসময় পানিতে থাকার ফলে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। তৃতীয় হচ্ছে যেহেতু বন্যার পরে মানুষ যে সেন্টারে থাকে, একসাথে অল্প জায়গায় অনেক মানুষ থাকে, তাহলে কিছু ছোঁয়াচে রোগ চলে আসতেছে। চতুর্থ হচ্ছে যে বন্যার সময় যাদের সাধারণ রোগ যাদের আছে আগের থেকে, ক্রনিক ডিজিজ যেমন ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, অ্যাজমা আছে, ওই রোগগুলো সে চিকিৎসা পাচ্ছে না, ওই রোগগুলো বেড়ে যাবে, তাই না? তারপর হচ্ছে বন্যাকালীন সময় মানুষের আসলে নিউট্রিশনের সমস্যা হয়, এতে করে নিউট্রিশন হতে পারে। বন্যার পরবর্তী সমস্যা। আর বন্যার পরবর্তী সমস্যা যারা প্রেগনেন্সিতে আছেন, যেমন এবার দেখা গেল যে একজন হেলিকপ্টারে গেলেন, প্রেগনেন্সি ডেলিভারি করে আবার নিয়ে আসলেন, তাই না? একটা আমরা যেটা ফেসবুকে দেখেছি যে যারা প্রেগনেন্ট লেডি তাদের খুবই সমস্যা হয়, ডেলিভারির সমস্যা হয়। যাদের সার্জারি, তাদেরও একুট সার্জারি, তাদেরও সমস্যা। সব কিছু মিলায় এই সমস্যা চলতে থাকে। তবে সমস্যা যতই হোক না কেন, আমাদের দেশ, আমাদের জনগণ, আমাদের সরকার যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, আশা করি অতি অল্প সময়ের ভিতরেই এই সবগুলো সমস্যার সমাধান হবে। জি, সেটাই স্যার, যেটা বললেন যে রোগ ছাড়াও কিন্তু রিহ্যাবিলিটেশন যেটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা, সেগুলো তো চেষ্টা করছি সবাই মিলে, পুরো দেশ যেখানে সব ঝাঁপিয়ে পড়ছে। তো আমরা জাস্ট রোগটা নিয়ে আলাপ করছি যে দেখা যায় যে যেটা বললেন যে অনেকগুলো রোগ একসাথে হতে পারে। আর ছোঁয়াচে রোগটা নিয়ে আমরা একটা প্রথমে আসি, যেটা অনেক, যেহেতু আশ্রয় কেন্দ্রে একসাথে অনেক লোক থাকে, সেক্ষেত্রে সবকিছু মেনটেন করা কখনোই সম্ভব না, এটা পসিবলও না। জাস্ট আশ্রয় দেওয়া এবং খাবার দেওয়াটাই মেইন উদ্দেশ্য। তো ছোঁয়াচে রোগ কি কি হতে পারে? আর এই মুহূর্তে যেহেতু বন্যার পানি কমা শুরু করেছে, তারা তো তাদের ঘরে যাওয়া শুরু করেছে, তাদের এখন প্রথমে কি করা উচিত? ছোঁয়াচে রোগগুলো প্রথমে কিভাবে তাদের লক্ষণগুলো, স্কিনে আমরা ছোঁয়াচে রোগ আমরা বুঝি স্কিনে এক ধরনের চুলকানি আসছে, হ্যাঁ চুলকানি আসতেছে, স্কেবিস হবে স্কিনের, তাই না? এটা ছোঁয়াচে রোগ যে শুধু স্কিন হবে তা না, একজনের কাছাকাছি, একজনের শ্বাস কাশি,
ড্রপলেট এগুলো আরেকজনের মাঝে যাচ্ছে, তো একজন যদি টিউবারকুলোসিস থাকে অ্যাক্টিভ ফর্মে, তাহলে ওই টিউবারকুলোসিসটা তা অন্যদের গায়ে যাবে। ছোঁয়াচে রোগ একসাথে হাইজিনটা মেনটেন হচ্ছে না, হাইজিনটা মেনটেন হলে আনহাইজিনিক কারণে যে সব রোগ হয়, যেমন ওরোফিক্যাল রুটের যে রোগগুলো হয়, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমের ডায়রিয়া হবে, অ্যান্টেরিক ফিভার হতে পারে। এই যে মশা, ওখানে মশার প্রোটেকশনের কোনো ব্যবস্থা নেই। এখন মশার জন্য যে রোগ, ম্যালেরিয়া হতে পারে, ডেঙ্গু হতে পারে। ডেঙ্গু তো আর এমনিতে আবার ডেঙ্গু শুরু হয়ে গেছে, ওখানেও ডেঙ্গু হতে পারে। এই সব কিছু মিলায় এই ছোঁয়াচে রোগের জন্য একটা উর্বর সময় হচ্ছে সেই বন্যাকালীন সময়। এছাড়া আরও যেটা বলেছেন পানিবাহিত রোগ বলেছেন, তাই না? হ্যাঁ, পানিবাহিত রোগ তো অনেক রোগ তো পানিবাহিত, যেমন লুজ ডায়রিয়া হয়, ভাইরাস যে কলেরা হতে পারে। পানিবাহিত রোগ হচ্ছে অ্যান্টেরিক ফিভার হতে পারে, গ্যাস্ট্রোএন্টারাইটিস হতে পারে, পানিবাহিত রোগ জন্ডিস হতে পারে, ভাইরাল হিপাটাইটিস হতে পারে। তো এত সমস্ত রোগগুলো বন্যার জন্য, অর্থাৎ ছোঁয়াচে রোগ ইনফেকশন ডিজিজ প্রায় সবগুলো এই বন্যার কারণে হতে পারে, কমন আনকমন সব। এই সময় দেখা যাচ্ছে যে আসলে পানির অভাবটা, মানে যেটা সুপেয় পানি, যে পানিটা দিয়ে ইউজ করা যায়, রান্না করা যায়, এবং আমরা দেখা যায় যে রেগুলার ইউজের জন্য যে পানিটা গোসল করানোর জন্য, এই পানিটাও কিন্তু পাওয়া যায় না, কারণ সব পানি তো সেক্ষেত্রে মানে ইমিডিয়েট এত পানি সাপ্লাই করাও তো পসিবল না। কিভাবে পানিটা ঠিক করা উচিত? হ্যাঁ, এখন শুনেন, বন্যা একটা পরিবর্তিত একেবারে কমপ্লিট একটা বাসযোগ্য একটা সমস্যা, বাসের সমস্যা। আমাদের বাসের জন্য কী লাগে, আমাদের জীবনযাপন করার বাসের জন্য কী লাগে? আমার একটা স্থলভূমি লাগে, একটা বাড়িঘর লাগে, একটা সুপেয় পানি লাগে, খাওয়া দাওয়া লাগে, সোয়ারের সিস্টেম লাগে। বন্যায় প্রত্যেকটা জিনিস ইনভলভ হয়। বাড়িটা চলে যায়, জমিটা পানির নিচে, আপনি থাকবেন কোথায়, তাই না? হয়তো আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছি, সুপেয় পানি পাওয়া সব একাকার হয়ে গেছে। সুপেয় পানি, নর্দমার পানি সব একাকার হয়ে গেছে, সুপেয় পানিটা পাওয়া যাবে না। তা সোয়ারের সিস্টেম হচ্ছে একেবারে ফল্টি হয়ে আছে, সব একসাথে হয়ে গেছে। সুতরাং বন্যার সময় মানে পুরো আবাসের সিস্টেম পুরোটা 100% একেবারে ইনভলভ হয়ে যায়, যার ফলে রোগের সীমা থাকে না। এখন আসুন সুপেয় পানিগুলো নিশ্চয় বাহির থেকে সাপ্লাই দিতে হবে। বাইরে থেকে সাপ্লাই কোথায় দিবেন? বাইরে থেকে সাপ্লাই বাড়িতে তো যাওয়ারও স্কোপ নাই। হ্যাঁ, বাইরে থেকে যারা ত্রাণ দিবেন তারা হয়তো একটা জারে, একটা পাত্র দেখে হয়তো তারা নৌকা দিয়ে, বড় নৌকা থেকে ছোট নৌকা দিয়ে যে হয়তো বাড়ি পৌঁছাতে পারে সুপেয় পানিটা। প্রতিদিন হয়তো 5 লিটারের এরকম একটা পানি আমরা পৌঁছাতে পারি। তারপর আপনার এই মনে করেন ক্লোরিন ট্যাবলেট দিয়ে, এছাড়া ক্লোরিন ট্যাবলেট দিয়ে যেটা পসিবল ওইভাবে আমরা পৌঁছাতে পারি। তারপর আপনার মনে করেন যে আপনার সোয়ারেজ সিস্টেমটা একটা সাংঘাতিক সমস্যা হয়ে দাঁড়ায়। তাই সোয়ারে কোথাও তো আপনার যে আবর্জনা ফেলে দেওয়ার, প্রাকৃতিক ডাকে আবর্জনা ফেলে দেওয়ার কোনো জায়গা নেই। তো এগুলোর জন্য আপনার যারা বন্যায় আশ্রয় কেন্দ্রে যারা আছেন, হয়তো আশ্রয় কেন্দ্রেতে একটু উঁচু জায়গায়, এবার তো আশ্রয় কেন্দ্র মনে হয় পাওয়া যাচ্ছে না, এরকম একটা অবস্থা, তাই না? তা আশ্রয় কেন্দ্রের মাধ্যমে তো এত মানুষের এই সোয়ারের সিস্টেমটা যেখানে প্রয়োজন সেটা কাভার করা যাবে না। সুতরাং এই বন্যার সময় এই জিনিসটা নিয়ে আসলে একটা সমস্যা থেকে যায়। তারপর আসেন খাওয়া দাওয়ার ব্যাপারটা, রান্না করা যাচ্ছে না। এই যে শুকনো জিনিস আমরা পাঠাচ্ছি, এতে দিয়ে কিন্তু নিউট্রিশনটা পুরো মেনটেন হবে না। বাচ্চাদের খাবার নাই, পুরো নিউট্রিশন মেনটেন না হওয়ার ফলে ম্যালনিউট্রিশন যদি হয় তাহলে ইমিউনিটি কমে যাবে, অন্যান্য রোগগুলো সব চলে আসবে। সুতরাং বন্যাকালীন সময়টা বিশাল একটা আপদ সময় বন্যাকালীন সময়, বন্যার পরবর্তী সময়। তবে মানুষজন চেষ্টা করছে, আমাদের সরকারও চেষ্টা করছে, একটু তো কষ্ট হবেই, তবে আমরা আশা করি অতি অল্প সময়ের ভিতরে হয়তো কাভারেজ পেতে পারি। যে স্কিন ডিজিজের কথা বললেন, যে প্রথমে আমরা স্কিন ডিজিজ নিয়ে আসি, সেক্ষেত্রে কমন কোনো ওষুধ আছে কিনা? যেটা আমরা জানি স্ক্যাবিস, এই মুহূর্তে ধরেন কমন কিভাবে এটা থেকে মানে যেহেতু এটা হয়েই যাবে, একসাথে এত লোক আছে, কোনোভাবে এটা প্রিভেন্ট করা যাবে না, এটা দেখা যাবে যে এটা হয়েই যাবে। সেক্ষেত্রে মানে কি, অথবা যদি কেউ প্রিভেন্ট করতে চায় কি করা উচিত? প্রিভেন্ট করতে গেলে তো প্রিভেন্ট করা কি সম্ভব? প্রিভেন্ট করতে গেলে তো একের সাথে অপরের যাতে স্কিন কন্ট্যাক্ট না ছোঁয়াচে মানে না হয়, একের কাপড় যাতে অন্যদের না পরি, একজনের কাপড় যাতে অন্যজনে আমরা না পরি। আর হয়ে গেলে তো পারমিথ্রিন একটা ওষুধ যেটা আছে, একটা ক্রিম আছে, ওই ক্রিমটা আমরা 30 গ্রামের, বাচ্চা হলে 15 গ্রাম, বয়স্ক হলে 30 গ্রামের একটি টিউব একদিনে মুখমণ্ডল ছাড়া সমস্ত শরীরে লাগাই দিব, তাই না? 10 দিন পরে বা 14 দিন পরে আবার পুনরায় আরেকটি টিউব লাগাবো। এইটাই স্ক্যাবিসের একটা ভালো চিকিৎসা। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে আমরা বলেন যে কাপড়টা একজনের কাপড় একজন ইউজ না করা, বা কাছাকাছি লুঙ্গি একজন ইউজ করে ফেলে বন্যাকালীন সময়। তো এখন সবার তো কমপ্লিট
ফুল একটা ইয়ে পাওয়া যায় না, তাই না? সেক্ষেত্রে এটা করা উচিত। খাবার পানির ক্ষেত্রে দেখা যায় কোরিন ট্যাবলেটের কথা বলছে, যদি কারো ডায়রিয়া হয়ে যায় সেই ক্ষেত্রে তার কি করা উচিত? ডায়রিয়া যদি কারো হয়ে যায় তখন তো সাথে সাথে তাকে তো ট্রান্সফার করে নিয়ে আসতে হবে আপনার সেই পার্শ্ববর্তী কোনো হাসপাতালে, উপজেলা হেলথ কমপ্লেক্স বা উপজেলা হেলথ কমপ্লেক্স পাওয়া না গেলেও সাব সেন্টার না পাওয়া গেলে উপজেলা হেলথ কমপ্লেক্স, ওটা না পাওয়া ডিস্ট্রিক্ট লেভেলে নিয়ে আসতে হবে। আর ডায়রিয়া হলে তো ডায়রিয়া ট্রিটমেন্ট হচ্ছে লুজ, যে যতটুকু পানি যাবে অতটুকু পানি আমাকে আবার দিতে হবে, তাই না? আর্লি স্টেজে আপনার আর্লি স্টেজে ডাবের পানি বা স্যালাইন পানি, স্যালাইন ওয়াটার, রাইস স্যালাইন, এগুলো খেয়ে এটাই কন্ট্রোল করা যাবে। আর একটা কমন আমরা কিছু ট্যাবলেট আমরা এজিথ্রোমাইসিন 2টো ট্যাবলেট একসাথে খাইয়ে দেয়া, এইটাও একটা ট্রিটমেন্ট। আরও যদি এতে রেসপন্স না হয় আমরা ট্রেডিশনাল কিছু ট্রিটমেন্ট আমরা দিতে পারি, যে মেট্রোনিডাজোল অনেক সময় আমরা দিই, টেট্রাসাইক্লিন অনেক সময় আমরা দিই। এগুলো তো অথবা সাইন্টিফিক্যালি অথবা অ্যাপ্রোপ্রিয়েট না হলেও যেটা ট্রেডিশনাল ট্রিটমেন্ট অনেক সময় ভালোই রেসপন্স করে। সেক্ষেত্রে দেখা যাবে যে শুরুই যদি হয়ে কারণ ছোটো বাচ্চারা এখানে ভালনারেবল, বয়স্করা ভালনারেবল, সেক্ষেত্রে ওরসালাইনটা যদি কারো দেখা যায় ওরসালাইনটা খাবে, এক্ষেত্রে যদি কারো, কারণ অ্যান্টিবায়োটিক তো এত সাপ্লাই কার কোনটা লাগবে সেটাও তো কেউ জানে না, তারপর কিনতে যাওয়া সম্ভব না কারণ দোকানপাটও নেই, সেক্ষেত্রে করা। এবং ওই যে যারা ত্রাণ দিচ্ছে তাদের ক্ষেত্রে হয়তো কিছু প্যাকেট রেখে দেওয়া, যে প্রবলেমগুলো বললে সাপ্লাই দেওয়া সম্ভব। সেক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে এই যে পানির ভিতর অনেক সময় ধরে থাকা, অনেক সময় ধরে অনেক বাচ্চা আমরা জানি আছে, তো তাদের নিউমোনিয়া টাইপের হয়ে যেতে পারে বাচ্চাদের এবং বয়স্কদেরও। তো সেক্ষেত্রে এখন হসপিটালও দেখা যাচ্ছে সাপোর্ট তো চেষ্টা করছে, এমনিতে কি ঘরে বসে কোনো কিছু করা সম্ভব কিনা? ঘরে বসে এখন তো পানি কমে যাচ্ছে, মানুষ যার যার বাসায় সবাই ফিরে যাচ্ছে, সরকারও বলছেন বা কতগুলো সংস্থা বলছে তাদেরকে ঘর বানিয়ে দিবে, তাই না? এখন বাচ্চাদের এবং বুড়োদের, বিশেষ করে রোগের ক্ষেত্রে বাচ্চাদের এবং বুড়োদের প্রতি আলাদা একটা কনসেন্ট্রেশন দিতে হবে, কারণ এই দুইটা গ্রুপের ইমিউনিটি কম। সুতরাং সব এই যে ঠান্ডার জন্য যেটা হয়, দুই গ্রুপেরই নিউমোনিয়া হতে পারে। নিউমোনিয়া যাতে না হয়, যাতে ঠান্ডা না লাগে, এই জন্য কাপড় চোপড় দিয়ে বুকটা একটু আলগে রাখা, গরম সেকটেক দিয়ে রাখা। আর আপনার যদি ঠান্ডা লেগেই থাকে তো প্রথমে যে কমন কিছু অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ দেয়া। আর যদি নিউমোনিয়া ভাব দেখা যায় তার সাথে সাথে আমি ট্র্যাডিশনাল অ্যান্টিবায়োটিক শুরু করে দেব। নিশ্চয়ই অ্যান্টিবায়োটিক যারা ত্রাণ দিচ্ছেন তারাও এটা খেয়াল রাখা উচিত, এখানে কিছু ওষুধপত্র থাকা দরকার। সেক্ষেত্রে মনে হয় একটা টিমের মাধ্যমে বা ডাক্তারদের, যেহেতু ডাক্তার হাতে যেতে পারে না, মানে যারা ত্রাণ দিতে যাচ্ছেন তারা যদি একটা প্রেসক্রিপশনের মতো করে ফেলে কিছু ওষুধ নিয়ে যান, সেক্ষেত্রে একটু করা যায়। এছাড়া তো আসলে সব, অথবা মেডিকেল স্টুডেন্টরা অনেকেই যাচ্ছেন, চেষ্টা করছেন। তো এই ক্ষেত্রে আমি একটু বলে না, আমিও নিয়ত করেছি, ইচ্ছা পোষণ করেছি, আমি একটা টিম নিয়ে যাব, এই হয়তো আগামী সপ্তাহে যেতে পারি, তাই না? এই বন্যা পরবর্তী ওনাদের চিকিৎসা দেওয়ার জন্য। সেক্ষেত্রে আমার মনে হয় যে যারা ডাক্তাররা যে টিমগুলো নিয়ে যাবেন, তো যারা অলরেডি দিচ্ছেন তাদেরকে কিন্তু ইনফর্ম করে যে তারা যাচ্ছেন, সেক্ষেত্রে তারা যা ত্রাণ রেগুলার দিচ্ছে তারা একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারে, সেক্ষেত্রে যে ডাক্তারদের টিমটা যাওয়ার পরে ট্রিটমেন্ট কিন্তু দেওয়া সম্ভব, সেক্ষেত্রে কিছু টাকা সম্ভব। এবং রেগুলার কিছু ইউজ, যেটা বলেন স্কিনের জন্য ড্রাগ, ডায়রিয়ার জন্য ড্রাগ, ঠান্ডা কাশি এবং কিছু অ্যান্টিবায়োটিক যদি দেওয়া যায়, হয়তো বা সামনের দিনগুলোতে করা যায়। ড্রাউনিং একটা সমস্যা, সেক্ষেত্রে যদি ছোট বাচ্চা থাকে, পানি তো কমতে শুরু করেছে, তবুও পুকুরগুলোতে পানি আছে, তো সে ড্রাউনিংয়ের ক্ষেত্রে যদি কোনো বাচ্চা পানিতে পড়েই যায়, সেক্ষেত্রে সাথে সাথে কী করা উচিত? পানি যদি পড়ে যায়, আমি যদি সাথে সাথে বুঝতে পারি, তখন তাকে বের করে তার পানিটাকে বের করার জন্য পায়ের দিকে ধরে নিচের দিকে করে, তাই না, একটু ঝাড়া দিয়ে তখন দেখা যায় যে হয়তো ফুসফুসে পানিটা বের হয়ে আসছে। তারপর সাথে সাথে তাকে আপনার পার্শ্ববর্তী কোনো হাসপাতালে দিয়ে দিতে হবে, তার কোনো হাইপোক্সিয়া হচ্ছে কিনা, তার শরীরের ভিতরে পানি ঢুকলে নীল হয়ে যাচ্ছে কিনা। আমরা হাইপোক্সিয়া তো আমাদের তো এখন যন্ত্র আসছে, যদি নরমাল লোকজনের কথা বলছি, ডাক্তার ছাড়া ওটা না থাকে তাহলে সে নীল হয়ে যাচ্ছে কিনা, তার জিভটা নীল হয়ে যাচ্ছে কিনা, তখনই বোঝা যাবে। তার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে কিনা, তখনই বোঝা যাবে যে ডাউনিং এর হয়তো ইফেক্ট সেটা চলে আসছে। আচ্ছা, সেক্ষেত্রে মানে দেখা যায় যে আসলে একটা বাচ্চা যদি পানিতে পড়েই যায়, সাথে সাথে তাকে উঠিয়ে তার লাংসের পানিটা বের করার ব্যবস্থা করা উচিত। কারণ এক্ষেত্রে কি সাথে সাথে করা উচিত, না সাথে সাথে দেখা যায় যে একটা বাড়ি থেকে একটা হসপিটালের দূরত্ব দেখা যায় 1 ঘন্টা, সেক্ষেত্রে কি কোনটা আগে করা উচিত? সাথে সাথে করা উচিত। জি, ওটা সাথে সাথে পিছনে চাপ দিয়ে এদিক সেদিক করে
পিঠে লাংস আমার পিঠের দিকে যদি আমি চাপ দিই, একটা থাপড়া দিই, তাই না, তখন তো হয়তো এইবার আমরা মানে কাশিগুলো বের করে নিয়ে আসি, এইবার পানিগুলো বের হয়ে চলে আসবে। বাচ্চা তাকে উপর করে দিয়ে যদি পানিটা করে দেয়া যায় তাহলে সে তারপর ডাক্তারের কাছে নিয়ে যায়, সাথে সাথে যাওয়ার পথে এই কাজগুলো করতে হবে, যাওয়ার পথেই করতে হবে। সেক্ষেত্রে যাবেন সাপে কাটা, এই সময় কিন্তু সাপ মানে আমরা অলরেডি গত 2-3 মাস আগে আমরা একটা সাপ সম্পর্কে জেনেছিলাম, রাসেল ভাইপার। এখন দেখা যাচ্ছে যে এই বন্যার সময় কিন্তু সাপ কাটাটা বেড়ে যাচ্ছে, এক্ষেত্রে কি করা উচিত? সাপে কাটা যেগুলো বিষাক্ত সাপ সেগুলো নিয়ে প্রশ্ন, কিন্তু সাপে তো 2 ধরনের সাপই কাটে। এবং সাপে কেটেছে এটা যদি কনফার্ম হয়ে যান বা সাসপেক্ট করলেও আপনার সাথে সাথে ওনাকে নিয়ে আপনার চলে যেতে হবে পার্শ্ববর্তী হাসপাতালে। সাপে কাটার জন্য আগে যেটা উজা সিস্টেম যেটা বেঁধে দিতে হবে, ওইটা যেন না করা হয়, তাই না, ওইটা যেন না করা হয়, সাথে সাথে ওখানে নিয়ে যেতে হবে। এর মানে যদি টক্সিক হয় তাহলে কিছু ফিচার চলে আসবে, ফিচার চলে আসে তো অ্যান্টিভেনম তো আমাদের সাপ্লাই আছে, অ্যান্টিভেনম আমরা দিব। আচ্ছা, আমি বিষয়ে আরেকটু কথা বলবো, এটা বিরতির পর এসে। ফিরতে ছোট্ট একটি বিরতির পর স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি বন্যা পরবর্তী রোগ ও করণীয় এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার ফয়জুল ইসলাম চৌধুরী। স্যার, বিরতিতে যাবার আগে কিন্তু আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলাপ করেছি, এখনো আসলে অনেকগুলো বিষয় আছে, কারণ ওই এরিয়াগুলোতে যে ধরনের রোগ এখন দেখা যাচ্ছে, আমি শুধু রোগগুলো বিষয় নিয়ে কথা বলছি, এছাড়া অন্যান্য সমস্যাগুলো তো অনেক বেশি দুর্বিষহ। তো রোগের এর মধ্যে সাপে কাটা, যেটা আমি বললাম যে এই সময় দেখা যায় যে আসলে গর্ত থেকে সব সাপ বের হয়ে যায়। তো সাপে কাটার পরে আমাদের গ্রাম দেশে এখনো কিন্তু এই ওঝা, তারপরে হচ্ছে সাপের বিষটা বের করে দেয়া, এই ধরনের কাজগুলো এখনো করা হয়। যতই আমরা অ্যালার্ট করি না কেন, করা হয়। সেক্ষেত্রে দেখা যায় যখন ডাক্তারের কাছে আসে, ডাক্তারের হাতে তেমন কিছু আর করার থাকে না। তো সাপে যদি কারো কেটে যায়, কারো এটা বিষধর সাপ হোক আর বিষধর সাপ না হোক, এটা তো বোঝার জন্য টাইম, মানে অনেকেই বুঝতে পারেন। তো এটা কি এমনিতে বোঝার কোনো রাস্তা আছে? ডাক্তার হিসেবে আমরা বুঝতে পারি কোনটা বিষধর আর মানে সাপের কাটার দিক উপরে? হ্যাঁ, এটা প্রথম কথা হচ্ছে এই বন্যার সময় সাপের প্রাদুর্ভাব অনেক বেড়ে যায়, কারণ পানির মাঝে সাপ থাকতে পারে, সাপ চলে আসে, এই লোকালয়ে চলে আসে। লোকালয়ে যখন চলে আসে সাপ কিন্তু নিজে থেকে কামড় দেয় না, যখন হয়তো মানুষের তার হয়তো একটা পাড়া পড়ে গেল, একটা পড়ে গেল, তখন সে নিজেকে প্রোটেকশন দেওয়ার জন্য তাকে কামড় দেয়। এখন সাপ যখন কামড় দিয়েছে, যাকে দিল সে তো বুঝতে পারলো। এই ক্ষেত্রে যেটা করা উচিত এবং ওইটা আমরা করি না, উল্টোটা বঞ্চ করে বসি, তাই না। সাপ যখনই বুঝবেন সাপে কামড় দিয়েছে, তখন কিন্তু সাথে 1 ঘন্টার ভিতরে একটা সেন্টারে চলে আসতে হবে। আমাদের সব উপজেলাগুলোতে সাপের চিকিৎসার ব্যবস্থা করা আছে, এটা ডিজি হেলথ থেকে এটা করা, এটা আগে থেকেই। এখন যে ভুলগুলো এই রুগীরা বা এলাকার মানুষজন করে, সেটা হচ্ছে তারা একটা ওঝা ডাকলে মনে পাওয়া যায়, আর কি করে লোকাল কিছু ট্রিটমেন্ট তারা দিয়ে দেয়, তারা বেঁধে দেয়, তারা বেঁধে দেয় একটা ফলস একটা আইডিয়া থেকে যে বেঁধে দিলে পরে রক্ত মনে যাবে না, বিষটা উপরে উঠবে না। কিন্তু এমন টাইট করে বেঁধে দেয় যে বেঁধে দেওয়ার ফলে যখন রক্ত সাপ্লাই যখন বন্ধ হয়ে যায়, তখন ওই জায়গাটা তো পচে যাবে, তাই না। সুতরাং এইটা মোটেই করবেন না। আচ্ছা, তারপর হচ্ছে লোকাল ইনজুরি তো ইনজুরি একেবারে বেশি লোকাল ইনজুরি তেমন দেখা যায় না। আর যেটা করতে হবে, তাহলে বাধা যাবে না, ওঝা ডাকা যাবে না, কি করতে হবে, কিছু একটা তো করতে হবে। এখন সাপকে ওই মানুষ তো বুঝবেন না যে এটা কি বিষধর সাপ নাকি বিষধর সাপ না, তা সাথে চলে আসতে হবে। 1 ঘন্টার ভিতরে আসতে পারলে খুবই ভালো সেন্টারে, তাই না। এবং সেন্টারে আসার পর ডাক্তার সাহেব দেখবেন এটা বিষধর সাপ কিনা, তার যে দিল, সে যে দাঁত বসালো, এই দাঁতের উপর নির্ভর করে এই দিক দিয়ে যারা বিশেষজ্ঞ তারাও আরও ভালো বুঝতে পারবে। এখন ট্রেনিংও হচ্ছে, এইভাবে বোঝা যাবে যে বিষধর সাপ কি সাপ না। যদি বিষধর সাপ হয় কনফিডেন্টলি, অথবা যদি কনফিউশন থাকে, তারপরেও কিন্তু তাকে রেখে দিতে হবে এবং অবজারভেশন রাখতে হবে। অবজারভেশন কেন রাখতে হবে? যে সাপের বিষক্রিয়া বিভিন্নভাবে প্রকাশ পায়। কমনলি যেটা প্রকাশ পায় সেটা একটা নিউরোলজিক্যাল সিস্টেম, নার্ভাস সিস্টেম ধরে। দেখা যাবে যে রোগীর হয়তো চোখের পাতাটা পড়ে গেছে, মুখটা হয়তো বাঁকা হয়ে গেছে, তাই না, কথাটা হয়তো বন্ধ হয়ে গেছে। আর হিমাটোলজিক্যাল সিস্টেমের মধ্যে দেখা যায় তার ব্লিডিং হচ্ছে। সুতরাং আমি সাথে 1 ঘন্টার ভিতরে এটা সিভিল সার্জন অফিস থেকে হোক বা লোকাল উপজেলা হেলথ কমপ্লেক্সে হোক, ওখানে অ্যান্টিভেনম পাওয়া যায়। অ্যান্টিভেনম
পাওয়া গেলে অ্যান্টিভেনম দিলে দেখা যায় সাথে সাথে রেসপন্সটা করে গেছে, পেশেন্টের লাইফটা সিকিউর হয়ে গেছে। এটা তো আমাদের লাইফে অনেক এক্সপিরিয়েন্স আছে। এই আমি যখন ঢাকা মেডিকেল মেডিসিনের প্রফেসর ছিলাম তখন আমার সিএ রাত্রেবেলা টেলিফোন করলো যে সাপে কামড় নিয়ে আসছে, সে আপনার দেশে আপনার ফরিদপুর থেকে নিয়ে আসছে, 2-3 ঘন্টা চলে আসছে। তারপর আমি বললাম যে এটা অ্যান্টিভেনম দাও, অ্যান্টিভেনম দেওয়ার সাথে সাথে পরের দিন সকালে রাউন্ডে যাবো, দেখি যে পেশেন্ট ঠিক হয়ে গেছে। পেশেন্টটার চোখের যে পাপড়ি উপরের পাপড়িটা পড়ে গেছিলো ওইটা উঠে গেছে। সুতরাং ট্রিটমেন্ট যদি তখন যখন দেওয়া যায় তাহলে ড্রামাটিক রেসপন্স এবং পেশেন্ট মৃত্যুর হাতে রক্ষা পায়। তাহলে আমাদের তাহলে কী দেখতে হবে, আমাদের সচেতন হতে হবে এক, আর 2 নম্বর হচ্ছে এই ট্রেডিশনাল ট্রিটমেন্ট যেটা আমরা অপচিকিৎসা বলি, এই অপচিকিৎসা থেকে দূরে থাকতে হবে। আমরা হাত বাঁধবো না, আমরা ওজার সিস্টেমে যাবো না। ওজার সিস্টেমে গেলে এটা মেল চিকিৎসা অনেক সময় চলে যাবে, রুগী কিন্তু আরও সাফারিংসে চলে যাবে, রুগী ক্রিটিক্যাল ফেজে চলে যাবে, রুগী মৃত্যুমুখে পতিত হবে। এই ব্যাপার সবাইকে বলবো আপনার সচেতন থাকুন। সাপে কামড় দিলে যে রুগী মারা যাবে তা না, বরঞ্চ একটা রুগী মরবে না যদি 1 ঘন্টার ভিতরে যথাযথ জায়গায় পৌঁছতে পারেন। এমনিতে আমরা যেটা বলি জয়েন্টটাকে ইমোবিলাইজ করে দিতে হয়। হ্যাঁ, আর এই জায়গাটা ইমোবিলাইজ করতে হবে, ইমোবিলাইজ করে দিতে হবে যাতে বাঁধন, যেটা হালকা মানে হালকা বাঁধন এটা দেওয়ারও দরকার নেই। হালকা বাঁধন হচ্ছে আমার ইয়ের ভিতর দিয়ে বাঁধা আর স্ক্রিন মাঝখান দিয়ে যাতে আমার ফিঙ্গারটা প্রবেশ করে, আঙুল যেতে পারে। আচ্ছা, আর আপনার একটা কিছু কাটটার দিয়ে একটা হালকা করে এটা ইমোবিলাইজ করে দেওয়া, কারণ মোবিলিটির সময় কি রক্ত ভেনাস জিনিসটা হয় তখন চলে যেতে পারে, এই জন্য ইমোবিলাইজ করে দিলে সেটা একটা পার্ট অফ ট্রিটমেন্ট। তো সেক্ষেত্রে একটা কাউকে সাপে কামড় দিলে কোনো ধরনের এটা বিষাক্ত না সেটা চিন্তা না করে ওই জায়গাটাকে বেঁধে দিতে হবে যাতে নড়াচড়া না করে সাথে সাথে ইমিডিয়েট দেখা। এই যে আমাদের উপজেলা লেভেল পর্যন্ত অ্যান্টিভেনাম আছে, তো এইটাই আবার জানার দরকার যে অ্যান্টিভেনামটা আসলে সব জায়গাতেই আছে, অ্যাভেলেবেল আছে, জাস্ট যাওয়ার পরে ট্রিটমেন্টটা শুরু হয়ে যাবে। এবং সাপে কাটা রোগী যেটা বলেন স্যার, আসলে যদি সময়ের মধ্যে যেতে পারে কখনোই মৃত্যু হয় না। স্যার, আর এই যে এই সময়টা দেখা যায় আর মানে অনেক ধরনের ডিজিজের কথা আসলে বলতে চাইলে সব ধরনের রোগী হয়। টাইফয়েড ফিভার, যেটা টাইফয়েড জ্বর, এই সময়টাতে হয় এন্টেরিক ফিভার যেটাকে আমরা বলি। এই জ্বরগুলো কি পানিবাহিত কিনা? হ্যাঁ, এই জ্বরগুলো পানিবাহিত। আচ্ছা, মানে টাইফয়েড পানিবাহিত মানে একজনের স্টুল পানিতে চলে গেল, ওই পানিটা কেউ আবার খেয়ে ফেললো, তাই না? তো এটা তো স্টুল দিয়ে বের হয়, সালমোনেলা টাইফি যে অর্গানিজম জীবাণুটার নাম, তো ওইটা পানিতে চলে গেল, পানিটা আবার একজন খেলো, ওই পানিটা খাওয়ার পরে অর্গানিজমটা মুখ দিয়ে ঢুকলো, এটাকে আমরা বলি যে ফিকো ওরাল রুটে এটা যায়, শরীরের ভিতরে যায়, তারপর ইন্টেস্টিনে যায়, নাড়ি ভুঁড়িতে যায়, ওখান থেকে তারপর তোর সমস্ত শরীরে ছড়ায় পড়ে। আচ্ছা, তো সেক্ষেত্রে এই জ্বরগুলোর সাথে নর্মাল জ্বর যদি আমরা বলি, ভাইরাস জ্বর হচ্ছে, টাইফয়েড জ্বর হচ্ছে, তো ডিফারেন্সটা মানে পেশেন্ট টাইফয়েড জ্বরে আর নর্মাল জ্বরে দুটো প্যারাসিটামল করে খাবে, হয়তো 2-3 দিন পরে ভালো হয়ে যাবে। টাইফয়েড জ্বরটা কিন্তু এত বেশি পিকে ওঠে যে রোগীর টেম্পারেচারটা অনেক বেশি থাকে এবং কমে না সহজে, সেক্ষেত্রে এবং অ্যান্টিবায়োটিক অবশ্যই লাগবে। কি করা নরমাল জ্বর মানে ভাইরাস জনিত জ্বর, তাই না? ওই জ্বর টাইফয়েড জ্বর কিন্তু ক্লিনিক্যালি অর্থাৎ ইনভেস্টিগেশন ছাড়া কিন্তু ক্লিয়ারলি বোঝা যায়, ডিফারেন্সিয়েট করা যায়। যেটা ভাইরাস জ্বর দেখা যায় যে আপনার চোখ মুখ লাল হয়ে যাবে, পেশেন্ট আসতে একটু শিরশির ভাব করবে, আর পিকে চলে যাবে, আবার হয়তো প্যারাসিটামল দিলাম, আবার নেমে গেল, আবার আসলো, এরকম করবে। কিন্তু টাইফয়েড জ্বর কিন্তু জ্বর যে আস্তে আস্তে বাড়তেছে, চোখ মুখ লাল টাল কিছুই হবে না, আস্তে আস্তে বাড়তে রুগী টেরও পাবে না, কোনো শীত লাগবে না, হয়তো বাড়তেছে সকাল থেকে বেড়ে 101-2, তার খারাপ লাগছে, টেম্পারেচার মাপলে দেখা যাবে 102 হয়ে গেছে। কিন্তু নর্মাল জ্বর কিন্তু 102 হতে গেলে, যেটা ভাইরাল জ্বর, তাকে একেবারে নাড়ায় চাড়ায় চলে আসবে, এটা একটা পার্থক্য, শরীর লাল হয়ে যাবে, এটা একটা পার্থক্য। আবার নর্মাল জ্বরগুলো একবার ছেড়ে আবার আসে, টাইফয়েড জ্বর কিন্তু কখনো ছাড়বে না, অর্থাৎ নর্মাল কখনো আসবে না, কখনো বেসলাইন টাচ করবে না, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার সাথে এইটাই হচ্ছে ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। তার সাথে আরও যেটা আছে সময়ের সাথে সাথে যেগুলো হয়, অনেক সময় কারোর বাচ্চাদের বেলায় লুজ মোশন হতে পারে, বয়স্কদের বেলায় কনস্টিপেশন হতে পারে, তাই না? এইগুলো টাঙে একটা কোটিং পড়তে পারে, এগুলো হচ্ছে অ্যান্টেরিক ফিভারের। টাইফয়েডকে তো আমাদের বৈজ্ঞানিক ভাষায় বলি অ্যান্টেরিক ফিভারের লক্ষণ। এবং এই লক্ষণ দেখে আমার ইনভেস্টিগেশন করে কনফার্ম করার দরকার নেই, এই লক্ষণ দেখেই যদি আমি ভালো একটা যেটা সেন্সিটিভ ওই টাইফয়েডের অর্গানিজমের প্রতি, ওটা যদি আমি শুরু করে দিই, তাহলে আশা করি রুগী ভালো হয়ে যায়। ভালো হতে গেলে আবার একটু ধৈর্য ধরতে হবে। ও যে প্যারাসিটামল দিলে চোখে জ্বরটা কমে গেল,
বা অন্য জ্বর হলে তো অ্যান্টিবায়োটিক দিলে পরে হয়তো প্রথম ডোজ দ্বিতীয় ডোজে তো রেসপন্স করে গেল, কিন্তু টাইফয়েডে সাধারণত প্রথম দ্বিতীয় রেসপন্স করে না। টাইফয়েড রেসপন্স করতে হয় 5 দিন লাগে বা 7 দিন লাগে, এইটুকু সময় একটু ওয়েট করতে হবে। অ্যান্টিবায়োটিক শুরু করলাম, 2 দিনে জ্বর কমলো না, আমার তো মনে হয় জ্বর কমতেছে না কেন, টাইফয়েড হয় নাই, অন্য কিছু কি না, এই তাড়াহুড়োতে এই টেনশনে যাওয়ার দরকার নেই। ডাক্তার সাহেব যদি বলেন যে না আপনার অ্যান্টারিক ফিভার মনে হচ্ছে, উনি তো ওনার বিশাল লেখাপড়ার মাধ্যমে এটা বললেন, আর চিকিৎসা দিলেন, 2 দিনে জ্বর কমলো না, আপনার অধৈর্য হওয়ার কোনো কারণ নেই, আপনি ধৈর্য ধরুন, দেখা যাবে যে রোগ কমে গেছে। তাহলে এই বন্যাকালীন সময় টাইফয়েড ফিভারের প্রাদুর্ভাবটা কিন্তু বেড়ে যাচ্ছে। স্যার আমরা আরো কিছু কথা বলতে বিরতির পর এসে ফিরছি, ছোট্ট একটি বিরতির পর স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি বন্যা পরবর্তী রোগ ও করণীয় বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার ফয়জুল ইসলাম চৌধুরী। স্যার বিরতিতে যাবার আগে কিন্তু আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলাপ করলাম। হেপাটাইটিস মানে আমরা যেটাকে বলি জন্ডিস, এই সময় প্রবলেম মানে রোগটাও কিন্তু দেখা যায় এই বন্যার তো এরিয়াতে। তো আসলে জন্ডিসটা কেন হয়? হঠাৎ করে দেখা যাচ্ছে চোখ মুখ ঘুরে যাচ্ছে, এটা একটু প্রথমে বলবেন যে জন্ডিসটা কি ধরনের রোগ? এটাও কিন্তু একটা পানিবাহিত রোগ। আচ্ছা, এই জন্য খেয়াল করবেন, যখন হোস্টেলে যদি কারো একজনের জন্ডিস হয়, দেখা যায় যে পরপর আর অনেকের জন্ডিস হয়ে গেছে। মানে কমন কোনো হয়তো পানি তারা খাচ্ছে, তারা ট্যাঙ্কিতে হয়তো জন্ডিসের জামটা চলে আসছে, ভাইরাল হিমাটোরিক ভাইরাসটা। তো এটা সুতরাং এটা সে আবার স্টুল দিয়ে বের হয়ে পানিতে ছড়ায় পড়ে, পানিটা আবার খায় যখন, তাই না? তাহলে বন্যার সময় পানিবাহিত রোগ হিসাবে এটা অবশ্যই আসতে পারে। এখন যখন জন্ডিস হবে, জন্ডিস আগে কিন্তু তার কিছু ফিচার থাকে, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। জন্ডিসটা হয় 3-4 দিন পরে দেখা দেয় হিভারটা, তাহলে ভাইরাসটা তো মুখ দিয়ে ঢুকে স্টোমাক এবং ইন্টেস্টিনে চলে আসে। যখন স্টোমাক এবং ইন্টেস্টিনে চলে আসে তখন আপনার নসিয়া থাকে, বমির ভাব থাকে, বমি হয় না, বমির ভাব থাকে, পেটে একটু ব্যথা থাকে, বা খাওয়া দাওয়া ইচ্ছা করে না, তাই না? সারা শরীর মেস করে, একটু হালকা জ্বরও থাকে, বেশি জ্বর না, হালকা জ্বর, এটা কনস্টিটিউশনাল ফিচার হিসেবে আসে। এগুলো যদি থাকে, একটা সন্দেহ করতে হবে যে হয়তো বা তার হেপাটাইটিস হয়ে গেছে। এরকম করার পরে 3-4 দিন পরে এগুলো আবার চলে যাবে, তখন দেখা জন্ডিস চলে আসছে। এই ফিচারগুলো চলে যাবে কেন? তখন ভাইরাস স্টোমাক থেকে অলরেডি তখন লিভারে চলে আসছে। যখন স্টোমাক থেকে লিভারে চলে আসে, তখন স্টোমাকের যে সিমটমগুলো চলে যায়, রোগী কিন্তু মনে করে আমি তো মনে ভালো হয়ে গেলাম, আসলে ভালো হলো না, রোগী এখন আসল রোগের রোগী হয়ে গেল। এখন যখন লিভারে আসে, তখন লিভার ড্যামেজ করে, তখন জন্ডিস দেখা দেয়। জন্ডিসটা প্রথমে দেখা দেয় আপনার এই জিভে দেখা দেয়, তারপর চোখে দেখা দেয়, তারপর যত বাড়বে তত পুরো স্কিনে চলে আসে। তো এটা যদি জন্ডিস যদি উপযুক্ত চিকিৎসা করা গেলে সবাই ভালো হয়ে যাবে, তাই না? আর যদি জন্ডিসের চিকিৎসা না করলে কিন্তু অনেক সময় লিভার ফেলিউর হয়, ফেলিউর থেকে রোগী তো তখন ক্রিটিক্যাল পর্যায়ে চলে যায়, ইভেন মে টার্ন ইনটু ডেথ। এখন আসেন তাহলে চিকিৎসাটা কি? চিকিৎসাটা কিন্তু অত কঠিন চিকিৎসা না, চিকিৎসা হচ্ছে কমপ্লিট বেড রেস্ট, একেবারে শুয়ে থাকবে আর সহজ পাচ্য খাবারগুলো খাবে, কোনো আলাদা ওষুধের দরকার নেই। এখন বন্যার সময় একেবারে শুয়ে থাকার তো জায়গাও নেই, কমন সহজ পাচ্য খাবার, এখন চিড়ামুড়ি যে যা দিচ্ছে তাই খাচ্ছে, তাই না? এই সমস্ত এই যে ম্যানেজমেন্টের মেইন জিনিসগুলো, তার কিন্তু ম্যানেজমেন্টে কিন্তু তার ওষুধ লাগবে না, হয়তো ফ্লুইড লাগতে পারে, সে প্রচুর ফ্লুইড খাবে, ডাবের পানি হোক বা অন্যান্য ফ্লুইড হোক, এগুলো খাবে। ফ্লুইড দিয়ে যদি না হয়, তাহলে অনেক সময় আমরা তাকে ইন্ট্রাভেনাস সিরাপতে আমরা ফ্লুইড দিই। তো ওটা প্রথমত তাকে শুয়ে থাকতে হবে এবং তাকে সহজ পাচ্য খাবার খেতে হবে। তো এই বন্যার সময় তো এই জিনিসটা হয় না, যার রোগী অনেক সময় খারাপ হয়ে যায়। তবে খেয়াল রাখতে হবে তার ভাইরাল হেপাটাইটিস হলো কি না। ইনভেস্টিগেশনের দরকার নেই, এই ইনভেস্টিগেশন আগ পর্যন্ত যেটুকু ভেবে আমরা ডায়াগনোসিস করি, তাতে কিন্তু একটা রোগী ভালো হওয়া সম্ভব। স্যার দেখা যায় যে আমরা এই যে বলছেন রেস্ট নিতে হবে, রেস্ট নিয়ে সহজপাচ্য খাবার খেতে হবে, রেস্টটা কেন নিতে বলা হয়? মানে এটার সাথে মানে সম্পর্ক আছে। রেস্টটা এই জন্য নিতে হয়, রেস্টের মাধ্যমে রেস্ট ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট। রেস্ট কেন? যখন একজন মানুষ রেস্টে যায়, তখন তার সেলুলার অ্যাক্টিভিটি অনেক কমে যায়। আচ্ছা, তার মেটাবলিক অ্যাক্টিভিটি কমে যায়, সেলুলার অ্যাক্টিভিটি কমে যায়। তো লিভারের জন্ডিসে কি হয়, লিভারের সেলগুলো তো ইনজুর হয়, ইনজুর হলে তাকে একটু রেস্ট
রেস্ট দিলে তার অ্যাক্টিভিটি একটু কমায়, যদি বডি অ্যাক্টিভিটি কমে যায় তাহলে লিভার অ্যাক্টিভিটিটা কমে লিভার যাবে। অ্যাক্টিভিটি কমে গেল আস্তে আস্তে ইন কোর্স অফ টাইম, এগুলো তো রিভার্সিবল ইনজুরি, ইন কোর্স অফ টাইম দেখা যায় যে আস্তে 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 সেটা ভালো হয়ে গেছে। আর যদি আমি যদি একটু সুগার জাতীয় জিনিস খাই ওই দেই, তখন লিভার সেলে যখন সুগার যাবে, ফ্রুক্টোজ যাবে, গ্লুকোজ যাবে, তখন লিভার সেলটা আরো তাড়াতাড়ি ভালো হবে। রেস্টের উদ্দেশ্য হচ্ছে এটাই। জি, আমরা স্যার অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি আমাকে একটু খুব সংক্ষেপে বলবেন, এখন সব জায়গায় ত্রাণ দেওয়া হচ্ছে দুর্গত এরিয়াতে, অনেকে রিলিফ নিয়ে যাচ্ছে, কিন্তু অনেকেই আছে যারা ঢাকা শহরে আছে বা বিভিন্ন জায়গায় আছে, তাদেরও খুব ইচ্ছা করছে কিছু দিতে, কিছুভাবে হেল্প করতে। তারা কিভাবে আসলে হেল্প করতে পারে? হয়তো কারো টাকা নেই, কিন্তু তারা এখন হেল্প করতে ইচ্ছা করছে। হ্যাঁ, এখন ইচ্ছা থাকলে উপায় হয়। এই যে ঘটনাগুলো ঘটলো, আমি দেখলাম যে আমরা ছোটবেলায় যে প্রবাদগুলো পড়েছি, সবগুলো প্রবাদ দেখলাম যে কাজে লাগলো। এই গত জুলাই আগস্টে আন্দোলন সব মিলে এখন বন্যার সময় ইচ্ছা থাকলে উপায় হয়। আপনার ইচ্ছা থাকে উপায় হবে। আপনার আশেপাশে একটা নিশ্চয়ই কোনো ক্লাব আছে, কোনো সংগঠন আছে, কোনো অ্যাসোসিয়েশন আছে, তারা হতে চাচ্ছে। আপনি দুই একজন জিজ্ঞাসা করেন, দেখবেন যে হ্যাঁ তারা ত্রাণ নিচ্ছে। ত্রাণ কীভাবে হতে পারে? বাই ক্যাশ হতে পারে, ক্যাশের মাধ্যমে দিতে পারেন, অথবা খাদ্যদ্রব্য দিতে পারেন, অথবা পুরাতন কাপড় চোপড় দিতে পারেন। এই যে আমি যেটা ত্রাণ দিয়েছি, মনে করেন যে আমি সোসাইটি অফ মেডিসিনের ভাইস প্রিন্সিপাল, আমাদের সোসাইটি অফ মেডিসিন আমার ক্যাশ নিয়েছে। আমি একদিন রাত্রে 10টার পরে চেম্বারে শেষ করে দেখি যে টিএসসিতে গেলাম, ঢাকা ইউনিভার্সিটি, দেখি যে সবাই লাইন ধরে আছে টাকা দেওয়ার জন্য, তাই না? সবসময় দেখি টাকা নেওয়ার জন্য লাইন ধরে, এখন টাকা দেওয়ার জন্য লাইন ধরে আছে। গতকালকে আমার ওয়াইফ পুরাতন সব কাপড় চোপড় দিয়ে পাঠিয়ে দিয়েছেন টিএসসিতে। এখন যারা ঢাকাতে আছেন তাদের সুবিধা যে টিএসসিতে একটা বিশাল একটা কর্মযোগ্য এখন। এই যে আমাদের সংস্কারক যারা ছেলেরা, তারা এগুলো কালেকশন করছেন। আর যারা অন্য জায়গায় আছেন, এখন পথে ঘাটে নিচ্ছে অনেকে, এইটাকে ডিসকারেজ করা, এটা কোনো ইয়ে থাকে না, তাই না? ঠিকানা থাকে না। এটা এরিয়া ভেদে একটা জায়গা থাকলো, সেখানে এরিয়া ভিত্তিক যে একটা অর্গানাইজ একটা জায়গা থাকলে ওখানে আপনি দিবেন। 3 ধরনের ত্রাণ দিতে পারেন। আর যারা ত্রাণ দিচ্ছেন তাদের বলি, ত্রাণ কালেকশন করা সহজ, কিন্তু ত্রাণ টু দি পয়েন্ট পৌঁছানোটা ইট ইজ ভেরি টাফ। যোগ্য মানুষের কাছে দিতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। দর্শক দেখছিলেন স্বাস্থ্য সংলাপ, আজ এখানে শেষ করছি। আশা করি আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।